ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ভাই বোন, আজ থেকে ইউটিউবে আমরা শুরু করছি নতুন একটা সেশন, যে সেশনে আমরা ক্লাস 10 এর প্রতিটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ বোর্ডের যে ক্লাস 10টি আছে, আমাদের মাধ্যমিক বোর্ডটি, সেই বোর্ডের আমাদের ক্লাস 10 এর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো খুব একটা কথা না বলে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আজকে আমি প্রথমেই তোমাদের যে ক্লাসটা দেবো সেটা হলো অংশীদারি কারবার, পাটিগণিতের অন্তর্ভুক্ত। তো আমি যেটা করব, প্রথম পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের করিয়ে দেবো, তারপর বীজগণিত, এইভাবে এগোবো। তো পাটিগণিতের ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি তোমাদের আজকে করাচ্ছি, অংশীদারি কারবার। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। খাতা পেন নিয়ে রেডি হয়ে আমাদের ক্লাসটা দেখো এবং সেখান থেকে অঙ্কটা টোকার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। যদি কেউ বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাবে আমাদের, আমি অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। চলো বেশি কথা না বলে এবার শুরু করি আমাদের ক্লাস। অংশীদারি কারবার, ওকে, পার্টনারশিপ বিজনেস যেটাকে বলা হচ্ছে। দেখো, ফার্স্ট একটা অংশীদারি কারবারে যদি আমরা ব্যবসা করতে চাই, ধরো আমি এবং আমার বন্ধু দুজন মিলে একটা ব্যবসা করছি। ব্যবসায় কিছু টাকা লাভ হতে পারে, কিছু টাকা লস হতে পারে। সেই লাভ বা লস আমরা কিভাবে ভাগ করে নেব, এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যই হলো সেটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিছু লোকজন ব্যবসা সংক্রান্ত আলোচনা করছে, এখানেও কিছু লোকজন ব্যবসা সংক্রান্ত আলোচনা করছে, এখানেও কিছু লোকজন ব্যবসা সংক্রান্ত আলোচনা করছে। তাহলে অংশীদারি কারবার করতে হলে কিন্তু আমাদের মিনিমাম দুজন লোকের দরকার হয়। দুজন লোক ছাড়া মিনিমামই অংশীদারি কারবার করা যায় না। কারণ যদি একজন লোক থাকে, মনে করে একা একা রয়েছে, তাহলে সে কি করবে? সে যা বিজনেসে লাভ হবে লস হবে তার নিজের পকেট থেকে যাবে, সেখানে কোনো অংশ কারো নেই। তাহলে অংশীদারি কারবার বা এই বিজনেস করতে হলে মিনিমাম দুজন লোকের দরকার কিন্তু। এবার আমরা একটু বুঝে নেব যে এই অংশীদারি কারবার কথাটির অর্থ কি। এত ভাবার কোনো বিষয় নেই, এত চিন্তা করতে হবে না মাথায় হাত দিয়ে। অংশীদারি কারবার জিনিসটা কি? আমরা কোনো বিজনেস করব, কোনো ব্যবসা করব, সেই ব্যবসায় যতটা লাভ হবে বা লস হবে সেই লাভ এবং লস ভাগ করে নেব। ওকে, কিভাবে ভাগ করব? মূলধনের অনুপাতে এক এক করে বোঝাবো প্রত্যেকটা জিনিস। দেখো, প্রথম অংশীদারি কারবার দুই প্রকার, সবাই কিন্তু লিখবে। এক নাম্বার সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার, সেটা কি জিনিস? অর্থাৎ মনে করো আমরা একটা টাকা দিলাম, আমিও টাকা দিলাম, আমার বন্ধুও টাকা দিল, দুজন মিলে ব্যবসা করছি। এক বছর পরে গিয়ে কিছু টাকা লাভ হলো এবং লস হলো, দুজনে সেই লাভ বা লস ভাগ করে নিচ্ছি। বা 2 বছর পরে গিয়ে কোনো লাভ বা লস হলো, সেই লাভ বা লস আমরা ভাগ করে নিচ্ছি। বছরের শুরুতে দুজন একসঙ্গে টাকা দেব এবং ব্যবসার ক্ষেত্রে শেষে গিয়ে দুজন একসঙ্গে লাভ বা লস ভাগ করে নেব। এই জাতীয় ব্যবসাকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর 2 নম্বর আরেকটা আছে কি, মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার সেটা কি জিনিস? মনে করো ব্যবসার শুরুতে আমি 5 লাখ টাকা দিয়েছি, ব্যবসার মাঝপথে গিয়ে আমার বন্ধু 2 লাখ টাকা দিল, তারপরে আরেকজন যুক্ত হলো, সে গিয়ে আবার কিছু টাকা দিল। এই যে ভেঙে ভেঙে যখন টাকা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার কত প্রকার দেখলাম? দুই প্রকার, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারে দুজন একসঙ্গেই টাকা দেবে, একসঙ্গেই সবকিছু ভাগ হবে। আর মিশ্র অংশীদারি কারবারে মাঝখানে কেউ আসবে, কেউ যেতে পারে, এই জাতীয় জিনিসকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো সামনের দিকে এগোই এবার আমরা। এই অংশীদারি কারবার করার সময় যে কথা আমাদের মাথায় রাখতেই হবে সেটা কি জিনিস? 1 নম্বর, যে অঙ্কের সময় আমাদের প্রথমে মূলধনের অনুপাত বের করতে হবে। মূলধনের অনুপাত কিন্তু আমাদের ফার্স্ট দরকার। কেন? মনে করো আমি এবং আমার বন্ধু দুজন মিলে ব্যবসা করছি। আমি ধরো 2 লক্ষ টাকা দিয়েছি এবং আমার বন্ধু মনে করো 3 লক্ষ টাকা দিয়েছে। তাহলে ব্যবসার ক্ষেত্রে যদি আমাদের মনে করো 5 লাখ টাকা লাভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বন্ধু অবশ্যই বেশি টাকা পাবে আর আমি কম টাকা পাবো। সেই টাকাটা কে কতটা পাবে সেটা মূলধনের অনুপাতে, যে বেশি টাকা দেবে সে বেশি টাকা, যে কম টাকা দেবে সে কম টাকা। একইভাবে যদি লস হয়, লস হলেও যে কম টাকা দিয়েছে সে কম টাকা পাবে এবং যে বেশি টাকা দিয়েছে সে বেশি লস দেবে। কেন? ধরো মনে করো এই ব্যক্তি এ বলতে পারে আমি তো বেশি টাকা ব্যবসায় দিয়েছি, তাহলে পরে আমার লস হলে পরে আমি কেন বেশি দেবো? তখন এই অবজেকশন কি করবে, তুমি বেশি টাকা দিয়েছো, যখন লাভ হচ্ছে তখন বেশি টাকা তুমি নিচ্ছ, তাহলে লস হলে তুমি বেশি দেবে না কেন? একটা শর্ত তো এখানে থাকতেই পারে বা একটা প্রশ্ন তো এখানে থাকতেই পারে, পারে তো? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি অংশীদারি কারবারের ক্ষেত্রে লাভ হোক বা লস হোক দুটোই সমান ভাগে ভাগ হবে। কেমন ভাবে ভাগ হবে? যে যত বেশি টাকা দেবে সেই অনুপাতেই তাকে ভাগ করে দিতে হবে। তাহলে অনুপাতে কথার অর্থ এলো এখানে কি, যে মূলধনের অনুপাত ফার্স্ট আমরা বের করব, এই মূলধনের অনুপাতেই কিন্তু আমরা সমস্ত টাকা পয়সা ভাগ করে দেব। ওকে, অঙ্কের সময় যদি কোনো শর্ত না থাকে, অর্থাৎ মাঝপথে কেউ এলো কেউ চলে গেল, কেউ কোনো টাকা আবার দিল, আবার এরকম যদি কন্ডিশন না থাকে,
তবে মূলধনের অনুপাত ও লাভ্যাংশের অনুপাত সমান হয়। ইম্পর্টেন্ট কথা, এটা হেডলাইন করবে, মুছে দিচ্ছি আমি। এই কথাটা হেডলাইন করবে। কি বললাম আমি? যদি কোনো শর্ত না থাকে তাহলে মূলধনের অনুপাত যদি 2:3 হয় তাহলে লাভ্যাংশের অনুপাত অবশ্যই 2:3 হবে। এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, যদি শর্ত থাকে তাহলে কি হবে? তাহলে সেটাও তোমরা লিখে নাও। যদি শর্ত থাকে, শর্ত থাকলে মূলধন ইনটু সময়, মূলধন ও সময়ের অনুপাত, মানে মূলধন ইনটু সময়ের অনুপাত, এইভাবে বুঝিয়ে দেবো কোনি অঙ্ক করার সময়। সময়ের অনুপাত, অনুপাত এটা ইজ ইকুয়াল টু লাভ্যাংশের অনুপাত, লাভ্যাংশের অনুপাত। উদাহরণ দিয়ে আমি জিনিসটা বুঝিয়ে দিই। কেমন? মনে করো আমি আর আমার বন্ধু ব্যবসা করছি। আমি 500 টাকা দিয়েছি 3 মাসের জন্য, আমার বন্ধু 700 টাকা দিয়েছে 4 মাসের জন্য। তাহলে আমাদের লাভ্যাংশের অনুপাত কি হবে? 500 টাকা দিয়েছি 3 মাসের জন্য ইসটু আমার বন্ধু দিয়েছে 700 টাকা 4 মাসের জন্য। তাহলে দুটি শূন্য ক্যান্সেল করে দিলাম। তাহলে 3 5 হয় 15 আর এখানে হয় 4 7 28। তাহলে এই হলো আমাদের লাভ্যাংশের অনুপাত। এই অনুপাতেই সমস্ত কিছু ভাগ হবে। ক্লিয়ার কথাটা? সেটাই আমি বলেছি, যদি কোনো শর্ত থাকে তাহলে মূলধন ইনটু সময়, সেটা মানেই লাভ্যাংশের অনুপাত। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, সামনের দিকে কাজে লাগবে। চলো আমরা সামনের দিকে এগোতে থাকি। এবার যারা লিখতে পারোনি তারা ভিডিওটা পজ করে লিখে নাও কিন্তু। ওকে, সামনের দিকে এগোই তাহলে। দেখো ফার্স্ট অঙ্ক, এখানে একটা অঙ্ক নিয়েছি আমরা, প্রশ্ন নম্বর 1। আমাদের এই যে মাধ্যমিক বোর্ডটা আছে পশ্চিমবঙ্গ বোর্ডের, তার প্রশ্ন নম্বর 1 যেটা, সেটা আমরা স্ক্রিনের উপর নিয়ে এসেছি। দেখো আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ফার্স্ট আমি কি বলেছি, তোমার প্রশ্নে সর্বদা প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো মূলধনের অনুপাত। তাহলে এই জায়গা কিভাবে অঙ্কটা করব? আমার ও মালার, আমার ও মালার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু, আমি কত টাকা দিয়েছি? আমি দিয়েছি 15,000 টাকা। এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, আমি প্রথমে রয়েছি, 15,000 টাকা প্রথমে রয়েছে, তাহলে আমি দিয়েছি 15,000 টাকা। মালা দ্বিতীয়তে রয়েছে, মালা দিয়েছে 25,000 টাকা। অনুপাতে সর্বদা সমজাতীয় রাশিগুলো বাদ দিয়ে দিতে হয়, অর্থাৎ অনুপাত মানে আসলে ভাগেরই আরেকটা নাম। ওকে, তাহলে এই জায়গায় দেখো 3টি শূন্য আমি ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে রইল 15:25। 5 দিয়ে এটাকে ভাগ করা যায়, 3 5 15, 5 দিয়ে এটাকে ভাগ করলে হয় 5 5 25। তাহলে আমাদের মূলধনের অনুপাত কত হয়েছে? 3:5। এটুকু আমরা করতে পারবো নিশ্চয়ই। এরপর মোট লাভ্যাংশ কত হয়েছে সেটা একটু প্রশ্নে লিখে নিতে হবে। মোট লাভ্যাংশ, মোট লাভ্যাংশ কত হয়েছে? 16,800 টাকা। লিখেছে সবাই? আচ্ছা, তারপরে কি? তাহলে আমি লাভ্যাংশ পাবো, আমি লাভ্যাংশ পাবো, লাভ্যাংশ পাবো। আমি লাভ্যাংশ কতটা পাবো? মোট লাভ রয়েছে 16,800 টাকা। আমি কত নম্বরে? প্রথমে। তাহলে আমি লাভ্যাংশ পাবো 3 ভাগ। মোট কত ভাগ রয়েছে? 5 আর 3 8 ভাগ, সেটা নিচে। কিভাবে করলাম ভালো করে দেখো, আমি পাবো 3 ভাগ তাই 3 উপরে, মোট ভাগ রয়েছে 8 তাই 8 নিচে। এইবার আমরা নিশ্চয়ই কাটাকাটি করতে পারবো। 8 দুগুণ কত হবে? 16, 8 অক্ষে 8 আর এই জায়গা দুটি শূন্য। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে 3 অক্ষে 3 আর পরে শূন্য বসে গেল, আর 3 দুগুণ 6। তাহলে আমি কত টাকা লাভ্যাংশ পেলাম? আমি পেলাম 6,300 টাকা। ওকে, তাহলে আমি যদি 6,300 টাকা পাই, মোট লাভ হয়েছে কত? 16,800 টাকা। তাহলে বন্ধু মানে মালা, মালা কত টাকা পাবে? মালা লাভ্যাংশ পাবে, মালা লাভ্যাংশ পাবে। মালা কতটা পাবে? মালা পাবে 16,800 বিয়োগ 6,300। তাহলে বিয়োগ করলে হয় দুটি শূন্য বসে গেল, 3 আছে কত হলে 5 হবে, 3 আছে কত হলে 8 হবে। একবারে মাথায় 5 চলে এসেছে, বুঝলি? মাথায় একটু ফাস্ট হয়ে গেছে আমার। 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে কিছুই থাকে না। 6 আছে কত হলে, 6 সে মিলে গেলে 0 আর এই জায়গায় রয়েছে 1। তাহলে কি হলো? দুটি শূন্য বসে গেল, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে থাকে কিছুই না, 6 সে মিলে গেলে 0 আর এই জায়গায় রইল। আরে ভাই সহজে এইভাবে লেখো, আমি এইভাবেই তো বিয়োগ করেছি, এটা না বোঝার কি এমন ব্যাপার আছে?
আমি কি জটিল কোনো কথা বলেছি? জটিল কোনো কথা বলেছি? সেটাই তো করেছি। তাহলে মালা পাবে কত টাকা? এত টাকা। এই মালার যে লভ্যাংশটা আমরা বের করেছি, এই লভ্যাংশটা এইভাবে না বের করে তুমি আবার এই যে যেভাবে আমি বের করেছিলাম উপরের লাইনে, এই যে যেভাবে আমারটা বের করেছিলাম, এই সেম ভাবে মালারটাও তুমি বের করতে পারবে। কিন্তু সেম ভাবে মালারটাও তুমি কিন্তু বের করবে। কিভাবে? দেখো এই এই জায়গায় কিন্তু অঙ্কটা শেষ হলো। এইভাবে করা যাবে। আবার মালারটা যদি তুমি বের করতে চাও কিভাবে করবে? বললাম যে মালা লভ্যাংশ পাবে। মালা লভ্যাংশ পাবে। লাভ্যাংশ পাবে। আচ্ছা, মালা কত ভাগ পাবে? আগে মোট লাভ লিখি। 16,800 টাকা ছিল মোট লাভ। মালা কত ভাগ লাভ পাবে? 3 ভাগ লাভ, 5 ভাগ লাভ পাবে। তাহলে 5 লিখলাম। আর মোট ছিল কত ভাগ? মোট ছিল 5 আর 3 8 ভাগ। মোট যেটা সেটা সর্বদা নিচে। তাহলে এটা দিয়ে একে কাটলে কত হয়? 2100। তাহলে যদি গুণ করে দিই 005 5 দুগুণ 10, এই দেখো সে একই ব্যাপার হলো না? একই ব্যাপার হলো। এই যে একই ব্যাপার হলো। এবার যেভাবে তোমার মালারটা বের করতে ইচ্ছা করে তুমি সেইভাবে বের করবে। তাহলে এই জায়গায় কিভাবে অঙ্ক করতে হবে সেটা তোমরা দেখলে। এই যে আমি বোঝানোর চেষ্টা করলাম, এই জায়গার প্রতিটা অঙ্ক এই যতটুকু আমি বোর্ডে লিখেছি ততটুকুই তোমাকে লিখতে হবে, আর কিচ্ছু এক্সট্রা লেখার দরকার নেই। এইটুকু করলেই অঙ্কগুলো শেষ। এবং এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় একটি 2 মার্ক, একটি 1 মার্ক এবং একটি 5 মার্কের কোশ্চেন থাকে। তাই জন্য আমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এই চ্যাপ্টারটা শিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে দেখে নিয়েছো অঙ্কটা কিভাবে করেছি। চলো সামনের দিকে তাহলে এগোনো যাক। লিখে নেবে সবাই, না লিখলে কিন্তু পিটুনি হবে। তাহলে তোমরা সবাই বের করে ফেলো পৃষ্ঠা নাম্বার 202, কোষে দেখি 14। বের করে ফেলো সবাই। বের করেছে তো? দেখো এ কিন্তু অঙ্ক শিখে গেছে জন্য খুব লাফালাফি করছে। আমি অঙ্কটা শিখিয়ে দিলাম সেই জন্য লাফালাফি করছে। পৃষ্ঠা নাম্বার 202 সবাই বের করে নাও। ওকে, চলো এবার দেখি। এই যে ফার্স্ট অঙ্ক যেটা, সেটা তো আমি করিয়ে দিয়েছি অলরেডি। সেকেন্ড অঙ্ক থেকে আমি শুরু করছি। দেখো অঙ্ক নম্বর 2, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 1500, 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো। আর কিচ্ছু আমি পড়বো না, যেতটুকু করেছি ততটুকু আগে লিখে নেবো। কিন্তু আমি একবারে পুরো অঙ্ক কখনো পড়তে হয় না। পুরো অঙ্ক যদি তুমি একবারে পড়ো তাহলে কিন্তু অঙ্কটা খুব একটা ভালো হয় না। যতটুকু পড়বে ততটুকু আগে লিখে নাও। তাহলে কি পড়েছি আমরা? প্রিয়ম, সুপ্রিয়া, বুলু এত টাকা দিয়েছে। তাহলে ওদের মূলধনের অনুপাত বের করো। যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে? প্রিয়মের দিয়েছে 15,000 টাকা, সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা, আর বুলু দিয়েছে 25,000 টাকা। তাহলে 3 জায়গা থেকে 3টি করে শূন্য। অনুপাতে সবসময় সমজাতীয় রাশি বাদ দিয়ে দেবো। 3টি শূন্য বাদ দেবো, 3টি শূন্য বাদ দেবো, 3টি শূন্য বাদ দেবো। তাহলে এখানে 15 থাকে, ইস টু এখানে থাকে 10, ইস টু এখানে থাকে 25। ক্লিয়ার? তাহলে 5 দিয়ে যদি আমি সবাইকে এবার ভাগ করে দিই, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়ে গেল। তাহলে 3 জনের মূলধনের অনুপাত আমি বের করে নিয়েছি। এবার বাকিটা পড়বো। কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেটা বলো। তাহলে এই জায়গায় মোট লোকসান হয়েছে কত? মোট লোকসান, লোকসান হয়েছে, মোট লোকসান হয়েছে কতটা? মোট লোকসান হয়েছে 3,000 টাকা। মোট লোকসান 3,000 টাকা হয়েছে, তাই না? তাহলে এই 3,000 টাকাই তো ওরা এখন ভরপাই করবে। সেই ভরপাইটা কিভাবে করবে দেখো। প্রথম প্রিয়ম লোকসান দেবে। প্রিয়ম লোকসান দেবে। প্রিয়ম লোকসান কতটা দেবে? দেখো লোকসান মোট হয়েছে 3,000 টাকা। প্রিয়মের ভাগে কতটা পড়েছে? 3 ভাগ পড়েছে। মোট কত ভাগ আছে? 3 আর 2 5, 5 আর 5 10। ক্লিয়ার? প্রিয়ম লোকসান দেবে 3 ভাগ, তাই 3 লিখলাম। মোট আছে 3 আর 2 5, 5 আর 5 10, সেজন্য নিচে 10 লিখলাম। ক্লিয়ার তো কথাটা? তাহলে এবার এটা কাটাকাটি করলেই প্রিয়মের লোকসানের পরিমাণ বেরিয়ে যাবে। কোনো কঠিন অঙ্ক নয় কিন্তু, একদম পাতি অঙ্ক। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে 3 তিরিককে হয় 9 আর 2টি শূন্য বসে গেল। তাহলে প্রিয়ম দেবে 900 টাকা লোকসান। একইভাবে সুপ্রিয়া কত টাকা দেবে? সুপ্রিয়া, সুপ্রিয়া লোকসান দেবে। তাহলে মোট লোকসান ছিল 3,000 টাকা। সুপ্রিয়া দেবে কত ভাগ? সুপ্রিয়া দেবে 2 নম্বরে সুপ্রিয়া রয়েছে সেই জন্য দ্বিতীয় ভাগ, অর্থাৎ 2 নম্বরে রয়েছে যেটা 2 ভাগ। আর মোট ভাগ ছিল 3 আর 2 5 আর 5
10, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 3 দুগুণ 6, দুটি শূন্য, তাহলে আমাদের সুপ্রিয়া দেবে কতটা? 600 টাকা। 3 নম্বর দেখো কে পড়ে রয়েছে, এবার বুলু। বুলু লোকসান দেবে কত টাকা দেখি, তাহলে বুলু লোকসান দেবে, লোকসান দেবে, বুলু লোকসান দেবে কতটা? মোট লোকসান 3000 টাকা। বুলুর ভাগে কত ভাগ পড়েছে? বুলুর 5 ভাগ পড়েছে, 5 ভাগ পড়েছে, আর মোট ছিল 10 ভাগ। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3 5 হয় 15 আর দুটি শূন্য, তাহলে বুলু লোকসান দেবে 1500 টাকা। তাহলে এই যে বেরিয়ে গেল, প্রিয়ম লোকসান দেবে 900 টাকা, সুপ্রিয়া লোকসান দেবে 600 টাকা, আর বুলু লোকসান দেবে 1500 টাকা। তাহলে তোমরা বলো অঙ্কটা কি কোনো কঠিন? কোনো কঠিন নয়। সিম্পল ভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে আমার মনে হয় পৃথিবীতে এর থেকে সহজ অঙ্ক আর কিছুই নেই, একদম ইজিলি আমরা অঙ্কগুলো পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পরবর্তী অঙ্ক এবার তাহলে আমরা করতে পারি, নিশ্চয়ই পারি তো? চলো সামনের দিকে তাহলে পরবর্তী অঙ্কটা আমরা একটু করে নেবো এবার। দেখো কোশ্চেন নম্বর 3 তে কি বলেছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় মাসুদ এত টাকা দিয়েছে, আর পড়ার দরকার নেই, যতটুকু পড়েছি সেটুকু আগে দেখে নি। কি বলেছে, শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকায় গাড়ি কিনেছে এবং 2,62,500 টাকায় গাড়িটি বিক্রি করেছে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করে নিই। তাহলে এই জায়গায় লিখবো মোট লাভ, মোট লাভ, লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? নিশ্চয়ই আমরা এইটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তবেই তো লাভ পাওয়া যাবে, তাহলে সেটাই বাদ দিচ্ছি। 2,62,500 বিয়োগ 2,50,000, তাহলে বিয়োগ করলে কি পাই আমরা দেখি, এই জায়গায় রয়েছে শূন্য দুটো বসে গেছে, আবার এই জায়গা 5 বসে গেল, আবার এই জায়গা 2 বসে গেল, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে হাতে থাকে না কিছু, 2 এ 2 মিলে গেলে শূন্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি 12,500 টাকা আমাদের লাভ হয়েছে। ওকে, এইবার বলেছে দ্বিতীয় লাইনটা পড়বো। এবার প্রথমটুকু পড়ে আমরা এটুকু বুঝেছি, এবার দ্বিতীয় লাইনটা আমরা পড়বো। দ্বিতীয় লাইনে কি বলেছে, গাড়ি কেনার সময়, গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাই তো? তাহলে আমরা এই জায়গায় ধরে নিলাম যে ধরি মাসুদ টাকা দিয়েছে, মাসুদ টাকা দিয়েছে, টাকা দিয়েছে x টাকা। মাসুদ কত টাকা দিয়েছে? x টাকা। তাহলে শোভা মাসুদের 1.5 গুণ দিয়েছে, তো তাহলে শোভা কত টাকা দিয়েছে? তাহলে শোভা টাকা দিয়েছে 1.5 গুণ। 1.5 গুণ মানে দেখো 2 অক্ষে 2 আর একে 3, 3/2 গুণ, ঠিক আছে? এই যে 1/2, এটা মানে 2 অক্ষে 2 আর একে 3, তাহলে পরে হয় এটা কত, যে 3/2। এই কোনাকুনি গুণ করতে হয়, এর উপরে যোগ করতে হয়। তাহলে শোভা মাসুদের 1.5 গুণ মানে এত গুণ টাকা দিয়েছে, তাহলে এটা মানে কি লেখা যায়, 3x/2, এই টাকাটা দিয়েছে আমাদেরকে, আমাদের শোভা। তাহলে দুইজনের মূলধনের অনুপাত আমরা নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে দুইজনের মূলধনের অনুপাত কে, যে মাসুদ ও শোভার, শোভার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মাসুদ ও শোভার মূলধনের অনুপাত। মাসুদ দিয়েছে x টাকা আর শোভা দিয়েছে 3x/2 টাকা। তাহলে দেখো অনুপাতে সবসময় মনে রাখবে নিচে যে সংখ্যাটা থাকে, যদি দুটো সংখ্যা থাকে, এই জায়গায় দুটো সংখ্যা রয়েছে, নিচে যে সংখ্যাটা থাকে সেটা এইদিকে গুণ করে দিতে হয়। তাহলে এটা 2x is to 3x। ওকে, আসল কথা কি, নিচে যে সংখ্যাটা থাকে তাদের লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হয়, সেটা হচ্ছে সহজ কথা। কি, যদি দুটি সংখ্যা থাকে তাহলে নিচের সংখ্যাটা এদিকে গুণ করে দেবে, আর কিচ্ছু না। তাহলে x উঠিয়ে দিলে হয় 2:3। তাহলে দুজনের মূলধনের অনুপাত পেয়ে গেছি আমরা। তাহলে এবার কে কত টাকা লাভ্যাংশ পাবে সেটা বিচার করি। তাহলে প্রথম মাসুদ লাভ্যাংশ পাবে, ফার্স্টে মাসুদ রয়েছে তাই মাসুদ লিখছি, যে মাসুদ লাভ্যাংশ পাবে, লাভ্যাংশ পাবে। কত টাকা পাবে? মোট লাভ হয়েছিল 12,500 টাকা, এই যে 12,500 টাকা। তার কত ভাগ মাসুদ পাবে? মাসুদ পাবে 2 ভাগ। মোট কত ভাগ ছিল? 3 আর 2 5 ভাগ। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 দুগুণ 10, আর এই জায়গা 2 5, 5 5 25, তাহলে এই জায়গা দুটো শূন্য ছিল সেটাও বসাতে হবে। তাহলে এবার এটা গুণ করি, দুটি শূন্য বসে গেল, 5 দুগুণ 10 এর শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর একে 5, তাহলে আমাদের যে মাসুদ ছিল সেই মাসুদ 5,000 টাকা পাবে, তাই না? তাহলে মাসুদ যদি 5,000 টাকা পায় তাহলে শোভা কত টাকা পাবে? আমি বিয়োগ করে বের করে দিচ্ছি, গুণ করেও বের করা যায় সেটা কিন্তু দেখিয়েছিলাম আমি। তাহলে শোভা টাকা পাবে, শোভা লাভ্যাংশ পাবে, সেটা লিখে দিই, লাভ্যাংশ
পাবে। তাহলে শুভা লভ্যাংশ কত টাকা পাবে? মোট লাভ হয়েছিল 12,500 টাকা, তার থেকে কত টাকা পেয়েছে মাসুদ? মাসুদ পেয়েছে 5,000 টাকা অনলি, তাহলে 5,000 টাকা। তাহলে বিয়োগ করলে কি হয়? দুটি শূন্য বসে গেল, 5 বসে গেল, 5 আছে কত হলে 12 হবে? 7 হলে। তুমি এইভাবে লিখে নাও, যে বিয়োগ করতে ওইভাবে অসুবিধা হয় সে এইভাবে বিয়োগ করে নাও। এই যে দুটি শূন্য বসে গেল, 5 বসে গেল, 5 আছে কত হলে 12 হবে? 7 হলে হাতে 1 থাকে, 1 একে মিলে গেলে শূন্য, তাহলে এই টাকা। তাহলে আমাদের শোভা রানী পেল কত টাকা? 7,500 টাকা। আর মাসুদ কত টাকা পেল? মাসুদ পেল 5,000 টাকা। তাহলে 3 দাগের অঙ্কটা ছিল এই, কোনো কঠিন ব্যাপার নেই, একদম সহজ অঙ্ক। 3 দাগের অঙ্ক বুঝে গেছো নিশ্চয়ই। চলো 4 দাগের অঙ্কটা তাহলে আমরা একটু করে দেখি এবার। বা 4 দাগের একটা ভালো অঙ্ক রয়েছে। কি রয়েছে? 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে আর আমি পড়বো না, ওকে। তাহলে আমি দেখলাম 3 বন্ধু 5,000, 6,000 আর 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, অনুপাতটা কত হবে? দেখো প্রথম বন্ধু দিয়েছে 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 6,000 টাকা, তৃতীয় বন্ধু দিয়েছে 7,000 টাকা। তাহলে 3 খানা শূন্য বাদ দিয়ে দিলে 5:6:7, এই হয়ে গেল 3 জনের মূলধনের অনুপাত। এবার পড়ি, বলেছে অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাহলে এই লোকসানটা ওরা কি করবে? ভরপাই করে দেবে, তাই না? তাহলে ভরপাই করে দিলে কে কাকে কত টাকা দিতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমি লিখছি প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে। কি দিতে হবে? লোকসান দিতে হবে, সেটা উল্লেখ করে দেওয়া উচিত, তাহলে খুব ভালো হয়। প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে, লোকসান দিতে হবে, দিতে হবে। আচ্ছা, মোট লোকসান হয়েছে কত? 1,800 টাকা। কিভাবে আমি অঙ্কটা করছি ফলো করো। মোট আগে লিখলাম, প্রথম বন্ধুর ভাগে 5 ভাগ পড়েছে, মোট কত ভাগ আছে? 5 আর 6 11, 11 আর 7 18, 18 ভাগ মোট আছে, তাই সেটা নিচে বসালাম। কিভাবে অঙ্কটা করছি ভালো করে ফলো করো কিন্তু, ওকে। তাহলে 18 দিয়ে 18 কে কেটে দিলে হয় 1 আর দুটি শূন্য পড়ে রইল। তাহলে প্রথম বন্ধুকে 500 টাকা দিতে হচ্ছে, তাই না? তাহলে এবার দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে। তাহলে মোট লোকসান ছিল 1,800 টাকা, দ্বিতীয় বন্ধুর ভাগে পড়েছে 6 ভাগ, আর মোট ছিল 18 ভাগ। দেখলাম 18 দিয়ে এটা কাটলে কত হয়? 100 হয়, তাই না? তাহলে এই জায়গায় আমি দেখলাম দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হচ্ছে 600 টাকা। তাহলে তৃতীয় বন্ধুকে লোকসান কত দিতে হবে এবার সেটা বিচার করি। তাহলে তৃতীয় বন্ধুকে বন্ধুকে লোকসান দিতে হবে। তাহলে মোট লোকসান হয়েছে 1,800 টাকা, তৃতীয় বন্ধুর 7 ভাগ পড়েছে, আর মোট 18 ভাগ আছে, 18 দিয়ে 18 কে কাটলে হয় 100। তাহলে তৃতীয় বন্ধুকে দিতে হবে 7 মানে 700 টাকা দিতে হবে। তাহলে 3 দাগের অঙ্কটা ছিল কিন্তু এতটাই সহজ, একদম পাতি লেভেলের অঙ্ক দিয়ে দিয়েছে। করে দেখালাম আমি এখানে স্ক্রিনের উপর, তোমরা কিন্তু লিখে নেবে অঙ্কগুলো সব। এবং কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেই অঙ্কটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তার যথাযথ ব্যবস্থা করার আমি চেষ্টা করব। ওকে, লিখছো তো সবাই? লেখা হয়ে গেছে নিশ্চয়ই। চলো পরের অঙ্কটা দেখি তাহলে। পরের অঙ্ক কি আছে দেখো, 5 দাগের অঙ্ক রয়েছে। কি? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ব্যাস এইটুকুই পড়বো, আর কিচ্ছু পড়বো না, ওকে। তাহলে এই যে যেটা বলেছে দীপু, রাবেয়া, মেঘা, তাহলে এই যে দীপু, রাবেয়া, মেঘার মূলধনের অনুপাত বের করি। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত 6,500 টাকা ইস্টু 5,200 টাকা ইস্টু 9,100 টাকা। তাহলে এই জায়গা থেকে দুটি করে শূন্য যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হয় 65:52:91। দেখো এটাকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, 13 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে 5 13 হয় 65, 4 13 হয় 52, 7 13 হয় 91। তাহলে 3 জনের মূলধনের অনুপাত বের করলাম তো আমি। এবার আমাকে কি করতে বলেছে? পরেরটুকু বের করে নিই।
ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করলো। তাহলে 2/3 অংশ কি করেছে, সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে আগে 2/3 অংশ আমি বের করে নিই, বাকিটুকু পরে করব। তাহলে দেখো যে মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে কত টাকা, 14,400 টাকা। ওকে, তাহলে মোট লাভের 2/3 অংশ, এটা বের করে নেবো কিন্তু, 2/3 অংশ ইকুয়াল টু 14,400 তার 2/3 অংশ। তাহলে এটা যদি আমি এখন কাটাকাটি করি তাহলে কত হবে দেখি, 3 দিয়ে কাটলে পরে এখানে 3 4 12, 2 24, 3 8 24 আর 2টি শূন্য, তাহলে কত হলো 9,000। 8 দুগুণ 16, মানে 9,600 আমার মাথায় আগের থেকেই হয়ে গেছে আর কি, ওটা বুঝলে। 48 দুগুণ 96 হয়, সেটা মাথা থেকে আগের থেকেই হয়ে গেছে। 8 দুগুণ 16, 6 হাতে থেকে 1, আর 4 দুগুণ 8 আর 9। তাহলে এই টাকা ওরা তিনজন কি করেছে, সমান ভাগে ভাগ করেছে। আর বাকি টাকা ওরা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এই 9,600 টাকা প্রত্যেককে ভাগ করে দিই। তাহলে 9,600 টাকা থেকে প্রত্যেকে টাকা পাবে সমান সমান 9,600 ভাগ 3, ভাগ 3 মানে নিচে দাও। তাহলে 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে পারে 3 তিরিককে 9, 3 দুগুণ 6 আর 2টি শূন্য, কত টাকা করে পাবে, 3200 টাকা করে কিন্তু পাবে। তাহলে এই টাকা কিন্তু সবাই পাবে, একদম আগের থেকেই পেয়ে বসে রয়েছে। তাহলে 2/3 অংশ আমরা তো ভাগ করে নিয়েছি, আরো তো বাকি কিছু টাকা থাকে। 14,400 টাকার মধ্যে 9,600 টাকা সবে ভাগ হয়েছে, আরো বাকি কত টাকা থাকে সেটা বের করে নি। এই জায়গায় লিখছি যে বাকি লাভ্যাংশ ইজুগাল টু, বাকি লাভ্যাংশ কত সেটা আমরা বের করব কিভাবে, 14,400 তার থেকে বাদ দেবো কত টাকা, 9,600 টাকা। কেন বাদ দিচ্ছি, 9,600 তো আমার অলরেডি ভাগ করা হয়ে গেছে, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 9,600 যদি ভাগ করি, 2টি শূন্য ভাগ গেল, মানে বসে গেল। 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে থাকে 1, 9 রেখে 10 আছে কত হলে 14 হবে, 4 হলে হাতে আমাদের থাকে কত, 1, একে একে মিলে গেলে হয় 0, তাই না। তাহলে আমাদের এই জায়গায় থাকে এটা। তাহলে এইবার দেখো, এইবার যেটা আমাদের করতে হবে, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো, আমাদের প্রথম নামটা কাজ ছিল দীপু। তাহলে আমি এই জায়গায় লিখছি, একবারে লিখবো কিন্তু এবার, দীপু মোট লাভ্যাংশ পাবে, মোট লাভ্যাংশ পাবে। বুঝবে কিন্তু ভালো করে, দীপু আগে কত পেয়ে গেছে, দেখো দীপু আগে কিন্তু পেয়েছে এই যে প্রত্যেকে তো এই টাকাটা পেয়েছে 3,200 টাকা। তাহলে আগে 3,200 টাকা পেয়ে গেছে, প্লাস এখন এই লাভের অংশটাও তো পাবে, এই লাভের অংশটাও ওরা পাবে। এই লাভের মধ্যে দীপু মূলধনের অনুপাতে পাবে বলেছে, যে বাকি লাভের অংশ মূলধনের অনুপাতে ভাগ করা হলো। তাহলে দীপু কত ভাগ পাবে, 5 ভাগ। কোন টাকার 5 ভাগ, এই টাকার 5 ভাগ, তাই জন্য এর সঙ্গে 5 গুণ করলাম। আর ওখানে মোট কত ভাগ আছে, 5 আর 4 9, 9 আর 7 হয় 16, ওই জায়গায় 16 ভাগ আছে। ক্লিয়ার। কি করলাম আমরা, ও আগে 3,200 টাকাটা পেয়েছিল, আর 4,800 টাকার মধ্যে ওর 5 ভাগ আছে, সেখানে মোট 16 ভাগ আছে, তাই 16 নিচে দিয়েছি। 16 দিয়ে এটাকে কাটলে হয় 3,300। তাহলে দীপু পাচ্ছে 3,200, আর 3 পাশে হয় 1,500। তাহলে যোগ করলে কি হয়, যোগ করলে হয় 2টি শূন্য এখানে বসলো, 5 আর 2 7 হয়, আর এখানে রইলো 3 আর 1 4। তাহলে দীপু কিন্তু মোট পেলো এত টাকা, 4,700 টাকা। ওকে, এবার 2 নম্বরে কে আছে সেটা দেখবো। এবার রয়েছে 2 নম্বরে রাবেয়া। তাহলে রাবেয়া মোট লাভ্যাংশ পাবে, রাবেয়া মোট লাভ্যাংশ পাবে, মোট লাভ্যাংশ পাবে। কত টাকা পাবে লাভ্যাংশ দেখি, রাবেয়াও কিন্তু 3,200 টাকা আগে পেয়েছে, এখন এই টাকার থেকে আবার ভাগ পাবে। তাহলে এই যে এই টাকার থেকে কত টাকা ভাগ পাবে, রাবেয়া পাবে 4 ভাগ, 4 ভাগ পাবে রাবেয়া, তাই 4 দিলাম। আর ওখানে মোট ভাগ আছে কতটা, 5 আর 4 9 আর 7 16 ভাগ আছে। তাহলে 16 দিয়ে কাটলে এখানে থাকে কত, 3 16 48। এই চুরি করে 300 তুমি আগের লাইন থেকেই লিখতে পারো। তাহলে এখানে পড়ে রইল 3,200 প্লাস 3 4 1200। তাহলে যোগ করলে কত হয়, 2টি শূন্য বসলো, 4 4, 4400 টাকা পেলো আমাদের রাবেয়া।
3 নম্বরে কে বেঁচে রয়েছে এবার সেটা দেখবো। 3 নম্বরে বেঁচে রয়েছে আমাদের কে নাকি মেঘা। তাহলে মেঘা মোট লাভ্যাংশ পাবে বা লাভ পাবে, যে যেটা লিখতে চাই। মেঘা, মেঘা বানান ভুল হয়ে গেল, দাঁড়াও মুছে নিই। মেঘা বানান ভুল হয়ে যাচ্ছে আমার, যে মেঘা, এই তো মেঘা লিখবো এবার। মেঘা মোট লাভ্যাংশ পাবে, মোট লাভ্যাংশ পাবে। মেঘা কতটা লাভ্যাংশ পাবে? মেঘা আগে 3,200 টাকা পেয়েছে, প্লাস এখন 4,800 টাকার মধ্যে মেঘা ভাগ পাবে কতটা? মেঘা 7 ভাগ পাবে, তাই না? মূলধনের অনুপাতে 7 ভাগ পাবে। আর মোট কত ছিল? কত ছিল? 16 ভাগ। তাহলে 16 দিয়ে কাটলে এটা হয় 300। এই যে চুরি করে লিখলাম উপরেগুলোর থেকে। তাহলে এই জায়গায় রয়েছে 3,200 প্লাস 3 সাতা 2100। তাহলে এইদিকে আমি এখন হিসাব করে লিখি কত টাকা হচ্ছে মেঘার, দেখি। তাহলে এই জায়গায় দুটি শূন্য বসে গেল, 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 2 5, 5,300 টাকা। তাহলে এই যে তিনজনের মোট টাকা কিন্তু আমরা বের করে নিয়েছি না? তাহলে দেখো আমাদের প্রথমে কি হলো, প্রথমে আমাদের দীপু পেয়েছে 4,700 টাকা, রাবেয়া পেয়েছে 4,400 টাকা এবং মেঘা পেয়েছে 5,300 টাকা। তাহলে এই যে পেয়ে গেলাম। এবার তোমরা কিন্তু লাস্ট লাইন যদি একটু লিখে দাও, কোনো দরকার নেই, এইটুকু করলেই ফুল মার্ক দেবে তোমাদের। যে দীপু, এই তো লিখে দিয়েছি স্পষ্ট ভাষায়, দীপু মোট লাভ্যাংশ এত টাকা পাবে, রাবেয়া মোট লাভ্যাংশ এত টাকা পাবে, মেঘা মোট লাভ্যাংশ এত টাকা পাবে। তাহলে অঙ্কটা এতটুকু। এই যে যদি কোনো সময় এরকম শর্ত থাকে, এই যে শর্তটা আগে বের করে নেবে, বলেছে সমান ভাগে ভাগ করে দাও, তাই সমান ভাগে আমি ভাগ করে দিলাম। তারপর বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করে দাও, তাহলে বাকি অংশ যে বের করলাম সেটা মূলধনের অনুপাতে ভাগ করলাম, কিন্তু একবারে আগেরটাও যোগ করে দিলাম। কেন? নইলে আবার একটা পরে গিয়ে এই জায়গায় যদি মূলধনের অনুপাতে আমি বের করতাম, পরে গিয়ে আবার সবার যোগ করে করে লিখতে হতো, সেটা বড় হয়ে যেত, অনেক বড় অঙ্ক হয়ে যেত। অত বড় অঙ্ক করার কি দরকার আছে, এইভাবে করে দেবো। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। ক্লিয়ার হলো তো? চলো সামনের দিকে তাহলে এগিয়ে যাই আমরা। এগোতে পারি তো সামনের দিকে, নাকি পারি না? অবশ্যই পারি, সামনের দিকে এগোই তাহলে। এবার চলো নাও, সামনের দিকে এগিয়ে গেলাম এবার। এই তো 6 দাগের অঙ্কটা কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার করে একটি ব্যবসা শুরু করেন। খুবই ভালো কথা। তাহলে আমাদের 3 জন বন্ধু 8,000, 10,000 আর 12,000 টাকা সংগ্রহ করেছে। তাহলে ওদের মূলধনের অনুপাত আগে বের করে নিই। তাহলে এই জায়গায় 3 জনের মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, অনুপাত কত টাকা? দেখো 8,000 ইস্টু 10,000, 10,000 আরেকটা শূন্য ইস্টু 12,000, তাই না? তাহলে 3 খানা করে শূন্য বাদ দিয়ে দিলে 8, 3টে শূন্য চলে যায়, তাহলে 10, 3টে শূন্য চলে গেলে 12। আবার 2 দিয়ে ভাগ করলে 4:5:6। 3 জনের মূলধনের অনুপাত বের করে নিয়েছি। এবার বাকিটুকু আমি পড়বো ধীরে ধীরে। বলছে বছর শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি বাবদ 5,000 টাকা শোধ দিয়েছে। তাহলে 5,000 টাকা শোধ দিলে লাভ কত টাকা পড়ে থাকে সেটাকে লিখে নিই। তাহলে এই জায়গায় লিখবো 5,000 টাকা শোধ করার পর লাভ্যাংশ পড়ে থাকে। কত টাকা লাভ্যাংশ পড়ে থাকে? 13,400 বিয়োগ 5,000, তাহলে এটা হয় 8,400 টাকা। দেখো বিয়োগ করলে কি হয়, এই জায়গায় বিয়োগ করো 13,400। আমি কি করেছি, 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, তো আমার মাথায় দ্রুত হয়ে গেছে সেটা। এই জায়গায় আমি বিয়োগ করলাম 0 0, আর এই জায়গায় 4 রইলো, 5 আছে কত হলে 13 হবে 8, হাতে থেকে 1 1 মিলে গেলে 0। তো এইভাবে বিয়োগ তোমরা করে নিতে পারবে, এগুলো তো সাধারণ কথাবার্তা, তাই না? তাহলে এই যে ব্যাংকের টাকা শোধ করার পর লাভ্যাংশ কত টাকা পড়ে থাকে সেটা আমরা বের করতে পারলাম তো? পেরেছি, অবশ্যই পেরেছি। তাহলে এইবার বলেছে শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। ওকে, তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশ পাবে। কত টাকা পাবে প্রথম বন্ধু? এই 13,400 টাকার 13,400 টাকার প্রথম বন্ধুর কত ভাগ রয়েছে? 4 ভাগ। আর মোট কত ভাগ রয়েছে? 5 আর 4 9, 9 আর 6 কত হয়? 15।
এটাই তো পাবে। যদি তুমি এটা করে থাকো অবশ্যই তুমি ভুল করেছো। কি ভুল করেছো? এই যে ভাই, ও 5,000 টাকা তো ব্যাংকে দিয়ে দিয়েছে, তাহলে ওদের কাছে কি আর 13,400 টাকা আছে? না, ওদের কাছে আছে 8,400 টাকা। ওই টাকাটাই তোমাকে ভাগ করতে হবে। তাহলে এই যে 8,400 গুণ প্রথম বন্ধু 4 ভাগ পাবে, আর মোট 15 ভাগ আছে। ক্লিয়ার হলো কথাটা? ভুল করে উপরেরটা কিন্তু কোনো সময়ের জন্য লিখবে না। সেই জন্যই আমি ওটা লিখেছি, যাতে তোমরা অনেকেই আমরা স্টুডেন্টদের দেখেছি এই ভুলটা করে ফেলে ওরা। এই ভুলটা যাতে না হয় সেই জন্য আমি ওটা লিখে দেখালাম। তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করছি। 5 15 75, হাতে কত পড়ে থাকে? 9। 9 এর পাশে শূন্য নিলাম, 90 হলো। তাহলে 6 15 90, শূন্য। যারা একবারে ভাগ করতে পারো তারা একবারে ভাগ করবে, আর যারা একবারে ভাগ করতে পারো না তারা কি করবে? কাটাকাটি করবে। প্রথম 5 দিয়ে 3 দিয়ে ভেবে কাটাকাটি করো, সাইডে রাফ করো। এই জায়গায় এক্সপেরিমেন্ট করবে না, সাইডে রাফ করবে। তাহলে এই জায়গায় দেখো, যদি আমি এটা গুণ করে দিই, তাহলে 4 0 0, 4 দিয়ে 6 কে গুণ করলে 4 6 24 4, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22। তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশ পাবে এত টাকা। ক্লিয়ার হলো? প্রথম বন্ধু কিন্তু এই টাকা পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে বের করো। আমি করার আগে যেন হয়ে যায় তোমাদের অঙ্কটা। দ্বিতীয় বন্ধু কয় টাকা পাবে দেখি? কত টাকা পাবে কমেন্টে জানাও। কে আগে জানায়? আমি একটু অপেক্ষা করছি, দেখি কে আগে জানাতে পারে। দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত হবে? কি হলো, এখনো কেউ দেওনি উত্তর? জলদি দাও। এখনো কেউ দেয়নি, দেখো কে আগে পারবে। ঠিক আছে, দেখো এবার আমি করে দিই। তাহলে দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পাবে, দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পাবে। দেখো এই জায়গায় মোট লাভ কত ছিল? মোট লাভ ছিল 8,400 টাকা। তাহলে 8,400 আমি লিখলাম, গুণ দ্বিতীয় বন্ধু কত ভাগ পাবে? 5 ভাগ পাবে দ্বিতীয় বন্ধু। তাহলে এই যে 5, মোট কত ভাগ ছিল? মোট 15 ভাগ ছিল। তাহলে এই জায়গার নিচে 15 বসিয়ে দিলাম। এই সমস্ত অঙ্কে তুমি কি করবে? চিটিং করবে। চিটিং, এই যে 15 দিয়ে কাটলে তো 560 হয়, তাহলে একদম ডাইরেক্ট 15 দিয়ে এটাকে কাটলে হয় 560। একটা অঙ্ক করার পরে বাদ বাকি সব চিটিং। তাহলে এই জায়গায় আমরা 5 দিয়ে গুণ করলে 0 হয়, 5 0 0, 5 6 30 এর 0, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 2800 টাকা। ওকে, তৃতীয় বন্ধু কত টাকা পাবে সেটা এবার লেখো তাহলে। তৃতীয় বন্ধু লাভ্যাংশ পাবে, তৃতীয় বন্ধু লাভ্যাংশ পাবে, লাভ্যাংশ পাবে কত টাকা? তৃতীয় বন্ধু পাবে, দেখো মোট ছিল 8,400 টাকা, গুণ তৃতীয় বন্ধু লাভ পাবে কত ভাগ? 6 ভাগ পাবে। তৃতীয় বন্ধু পাবে 6 ভাগ, আর মোট ছিল 15 ভাগ। কাটলে পারে কত হয়? 5,560। তাহলে এই জায়গায় যদি গুণ করি, 0 6 6 36 এর 6, হাতে থাকে 3, আর 5 6 30 আর 3 33। তাহলে তৃতীয় বন্ধু লাভ্যাংশ কত টাকা পাবে? 3,360 টাকা। তাহলে এই ছিল আমাদের 6 দাগের অঙ্কটি। খুব একটা টাফ নয়, একদম ইজি অঙ্ক, কিন্তু একদম ইজি। দেখে নাও সবাই কিভাবে অঙ্কটা করলাম। কোনো জটিলতা কিন্তু এর মধ্যে নেই, একদম সহজভাবে করেছি অঙ্কটা, তাই না? তাহলে চলো সামনের দিকে এবার এগিয়ে যাই, এগিয়ে যাই সামনের দিকে। 7 দাগের অঙ্কটি দেখো, 7 দাগের অঙ্কটি খুব ভালো অঙ্ক। 7 দাগের অঙ্কটাও বলেছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। খুবই ভালো। তাহলে আমরা এবার ওদের যে টাকাটা ধার নিয়েছে সেই ধারের অনুপাতটা বের করে নিই। এই পর্যন্ত কিন্তু আমি পড়েছি। তাহলে এই জায়গায় লিখছি 2 বন্ধু, তাই তো? 2 বন্ধু, সরি 3 বন্ধু, হ্যাঁ 3 বন্ধু। তাহলে 3 জন রয়েছে এই যে, তাহলে এই জায়গায় লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, অনুপাত 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? একজন দিয়েছে 6,000 টাকা, একজন 8,000 টাকা, আর আরেকজন 5,000 টাকা। তাহলে 3 খানা করে শূন্য বাদ দিয়ে দিলে 6 8 আর 5 পড়ে থাকে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত বের করে নিয়েছি তো। এইবার বলেছে যে 2 বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তবে সেই আয়ের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজের নিজের ঋণ ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে সেই লাভ্যাংশ কি করেছে ওরা?
মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে আগে ওরা মূলধনের অনুপাতে লাভ কত টাকা পেয়েছে সেটা দেখি, পরে কত টাকা কি থাকছে সেগুলো সব পরে দেখছি। তাহলে দেখো, প্রথম বন্ধু লাভ্যাংশ পাবে, প্রথম বন্ধু লাভ্যাংশ পাবে, লাভ্যাংশ পাবে। আচ্ছা, মোট লাভ কত টাকা হয়েছে? 30,400 টাকা হয়েছে। এই যে 30,400 টাকা হয়েছে। প্রথম বন্ধু কত ভাগ পাবে? 6 ভাগ। মোট কত ভাগ আছে? 6 আর 8 14 আর 5 19। তাহলে মোট কত ভাগ আছে এক্ষেত্রে? 19 ভাগ আছে কিন্তু, তাই না? তাহলে এবার আমাদের যে কাজ করতে হবে, 19 দিয়ে এই 304 বা 30,400 টাকাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা ভাগ করে দেখি কত হয়। দেখো, 19 দিয়ে একে ভাগ করছি, 19 ওকে 19, হাতে কত পড়ে থাকে? হাতে কিন্তু পড়ে থাকে 11। তারপরে 4 নিলে পারে কত হয়? 114। তাহলে 6 19 হয় 114, আর এই জায়গায় দুটি শূন্য পড়ে থাকে, তাই না? তাহলে আমরা দেখলাম এই জিনিসটা। তাহলে এবার এই জায়গায় আমরা গুণ করব। গুণ করলে পারে কত হয়? 6 0 0 6 0 0 6 ছক 36, হাতে পড়ে থাকে আমাদের কত? হাতে পড়ে থাকে আমাদের হচ্ছে 3, 6 কে 6 আর 3 9। তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশ পেয়েছে এত টাকা। দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ কত পাবে বের করি। দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পাবে ইজুগাল টু 30,400 গুণ দ্বিতীয় বন্ধু পাবে 8 ভাগ, আর নিচে রয়েছে কত? 19। তাহলে আমরা 19 দিয়ে তো আগে ভাগ করেছিলাম, এটা হয়েছিল 1600। চুরি করে লিখে দিতে পারি না? হ্যাঁ, আমরা কিন্তু অনেক বড় চোর, সব চুরি করে লিখে দিতে পারি। তাহলে এই জায়গায় দুটি শূন্য রয়েছে, 6 দিয়ে 8 কে গুণ করলে 6 8 48, সাথে থেকে 4, 8 কে 8 আর 4 12। তাহলে 12,800 টাকা পাবে আমাদের দ্বিতীয় বন্ধু। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পাবে সেটা এবার দেখি। তৃতীয় বন্ধু লাভ্যাংশ পাবে 30,400 গুণ তৃতীয় বন্ধু 5 ভাগ পাবে, আর মোট 19 ভাগ আছে। 19 দিয়ে যদি এটাকে কাটি আমরা, তাহলে হয় হচ্ছে 1600। তাহলে এই জায়গায় 0 0, 5 ছক 30 এর 0, হাতে থাকে 3, 5 কে 5 আর 3 8। তাহলে তৃতীয় বন্ধু 8,000 টাকা পাবে। এইবার দেখো, বলেছে যে প্রত্যেকের নিজের নিজের ঋণ ব্যাংকে ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পরে তাদের কাছে কত টাকা থাকবে সেটাকে বের করো। ফিরিয়ে দেওয়ার পরে তাদের হাতে আর কত টাকা থাকবে, তাই না? তাহলে প্রত্যেকে নিজের নিজের ঋণ তো ফিরিয়ে দেবে। তাহলে এবার আমরা সেটা করব। তাহলে এই জায়গায় আমাদের এখন যেটা বের করতে হবে, আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আমাদের যে তাদের ঋণের টাকা যদি ব্যাংকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেওয়ার পরে তাদের হাতে কত টাকা থাকবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর, ব্যাংকের টাকা ফিরিয়ে দেবার পর, ফিরিয়ে দেবার পর, দেবার পর প্রথম বন্ধুর কাছে টাকা থাকে। প্রথম বন্ধুর কাছে টাকা থাকে। কত টাকা থাকে দেখো, প্রথম বন্ধু কত টাকা ধার করেছিল? প্রথম বন্ধুর কাছে বর্তমানে টাকা আছে হচ্ছে 9,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর কাছে বর্তমানে লাভ পেয়েছে 9,600 টাকা। তার থেকে ও ব্যাংকে ধার করেছিল কত? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা বাদ দিয়ে দিতে হবে এর থেকে। তাহলে 6,000 টাকা যদি আমরা এর থেকে বাদ দিয়ে দিই, তাহলে পাই 3,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর হাতে কিন্তু এই টাকা আছে। ওকে, এবার দেখো দ্বিতীয় বন্ধুরটা বিচার করি। তাহলে এই জায়গায় আমি লিখছি না, ডট ডট দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু লিখবে। ব্যাংকের টাকা ফিরিয়ে দেবার পর দ্বিতীয় বন্ধুর কাছে, দ্বিতীয় বন্ধুর কাছে টাকা থাকে। তাহলে দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ কতটা পেয়েছিল? দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পেয়েছে 12,800 টাকা। মানে ওর কাছে এই লাভটা তো রয়েছে 12,800। তার থেকে ও ব্যাংকে কত টাকা ধার করেছিল? ব্যাংকে ধার করেছিল 8,000 টাকা। তাহলে তৃতীয় বন্ধু 8,000, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় দুটি শূন্য বসে গেল, 8 বসে গেল, 8 আছে কত হলে 12 হবে 4। তাহলে দ্বিতীয় বন্ধুর হাতে কিন্তু এখন 4,800 টাকা আছে। একইভাবে তৃতীয় বন্ধুরটাও আমরা বের করবো এখন, তাই না? তাহলে তৃতীয় বন্ধু ব্যাংকের টাকা ফিরিয়ে দিলে তার কাছে যে টাকাটা থাকে, ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় বন্ধুর কাছে যে টাকাটা থাকে, দেখো তৃতীয় বন্ধু লাভ পেয়েছিল 8,000 টাকা। তাহলে এই যে 8,000 টাকা তো ওর কাছে ছিল, তার থেকেও ব্যাংকে কত টাকা ধার করেছিল? ব্যাংকে ধার করেছিল 5,000 টাকা। তাহলে 5,000 টাকা বাদ চলে যাবে। বাদ চলে গেলে থাকে কত? 3,000 টাকা,
তাহলে এই যে তিনজনের হাতে কত টাকা আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম বন্ধুর হাতে রয়েছে 3600, দ্বিতীয় বন্ধুর 4800, তৃতীয় বন্ধুর 3000 টাকা হাতে রয়েছে। দেখো প্রশ্নকর্তা আবার এক্সট্রা একটা প্রশ্ন করেছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। একটা কথা মনে রাখবে, যদি কোনো সময় কোনো একটা ব্যবসায় আমরা ব্যাংকের থেকে লোন নিই এবং সেই লোন নেওয়ার পর কিছু টাকা লাভ হলো, লাভ হয়ে সেই লাভ্যাংশ নিজেরা ভাগ করে যার যার লোন যদি ফেরত দিয়ে দিই, তাহলে মূলধনের যে অনুপাতটা রয়েছে না, এই অনুপাতটাই হাতে থাকা টাকার অনুপাত হয়। যদিও আমাদের সেটা করে দেখাতে হবে, আমি করে দেখাই। তাহলে এই জায়গায় ভাষাটা কি লিখবো, তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, হাতে থাকা টাকার অনুপাত ইকুয়াল টু প্রথম বন্ধুর হাতে রয়েছে কত 3600 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে কত রয়েছে 4800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে 3000 টাকা রয়েছে, তাই না? তাহলে দেখো সব জায়গা থেকে দুটি করে শূন্য বাদ দিয়ে দিই, তাহলে এটা হয় 36 ইস্টু এখানে হয় 48, এখানে হয় 30। 6 দিয়ে ভাগ করলে আমার নিচ দিয়ে লিখবে, আমার নিচে জায়গা নেই জন্য আমি সাইডে লিখছি, কিন্তু তোমরা কিন্তু এই নিচ দিয়ে লিখবে, ঠিক আছে? 6 দিয়ে ভাগ করলে 6 ছক 36, 6 দিয়ে ভাগ করলে 6 আটা 48, 6 দিয়ে ভাগ করলে 5 ছক 30। দেখো 6:8:5, এই দেখো তোমাদের উত্তর ওই জায়গায় কত চলে যায়, 6:8:5। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এটা কিন্তু মনে রাখবে যে যদি কোনো সময়ের জন্য আমাদের এরকম অনুপাত বের করতে দেয় সাধারণত এই সিস্টেমে, তাহলে সব সময় যেন মূলধনের অনুপাত ইকুয়াল টু হাতে থাকা টাকার অনুপাত হয় কিন্তু। তাহলে আলটিমেটলি আমাদের 7 দাগের অঙ্কটি কিন্তু এখানেই শেষ হলো। আরেকবার দেখে নাও কিভাবে কি করলাম, খুবই সহজ অঙ্ক ছিল, কোনো একটা কঠিন ব্যাপার কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। দেখে নিয়েছো নিশ্চয়ই, এই যে দেখে নিয়েছো। চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো, 8 দাগের অঙ্কটি। দেখো বলেছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা দিয়ে একটি বাস ক্রয় করেন। খুবই ভালো কথা। তাহলে আমরা আগে ওদের মূলধনের অনুপাত বের করে নেবো, আর পড়বো না, আমি এই বাস ক্রয় পরে পর্যন্ত কিন্তু পড়েছি। তাহলে এই জায়গায় লিখছি তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত অনুপাতটা কত দেখো, প্রথম বন্ধু দিয়েছে নিচ দিয়ে লিখছি আমি 1,20,000 টাকা, দ্বিতীয় বন্ধু 1,50,000 টাকা, তৃতীয় বন্ধু 1,10,000 টাকা। হলো? তাহলে এই জায়গায় চারখানা শূন্য বাদ দিয়ে দিলে 12:15:11 হলো? তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত আমি বের করে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। এইবার বাকিটুকু পড়ছি, বলছে প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। খুবই ভালো কথা, মানে ব্যবসা ওরা করছে, নিজেরা বাস টাস কিনেছে তো এবার নিজেরাই সমস্ত কিছু করবে, কাউকে কাজে নেবে না, যত টাকা ইনকাম হবে সব ওরা নিজেরা রেখে দেবে। বলেছে তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ এই অনুপাতে কাজের জন্য ভাগ করে নেবে, কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন সেটা হিসাব করি। ওকে, তাহলে বলেছে মোট আয়ের এই টাকা ওরা এই অনুপাতে ভাগ করবে, তাহলে এই টাকাটাকে বের করে নি। এই জায়গায় লিখছি মোট লাভ, মোট লাভ ইকুয়াল টু, মোট লাভ হয়েছে কত 29,260 টাকা। তাহলে এই জায়গায় লিখছি মোট লাভের 2/5 অংশ, সেটা মানে কত 29,260 ইন্টু 2/5। তাহলে 5 দিয়ে এটাকে যদি আমি কাটি, 5 5 25, 4 42, 5 8 40, এখানে থেকে 2 26, তাহলে হয় হচ্ছে 5 5 25, 1 10, 5 2 10। ক্লিয়ার হলো কথাটা? কিভাবে কাটাকাটি করলাম আরেকবার দেখে নাও দরকার হলে, একদম সহজভাবে কিন্তু কাটাকাটি করেছি, কোনো কঠিন জিনিস আমি এখানে করিনি কিন্তু, তাই না? তাহলে এইবার দেখো এটা গুণ করে দিই, তাহলে এই জায়গা হয় 2 2 4, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 8 2 16 আর 1 17 হলো, তারপর রইল 5 2 10 আর 1 11, তাহলে 11,704 টাকা ওরা কাজের জন্য ভাগ করবে। আর বাকি টাকাটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে সেই বাকি টাকাটাও বের করে নি, বাকি টাকা, বাকি লাভ, এটাই লিখি বাকি লাভ। বাকি লাভ ইকুয়াল টু কি রইল, মোট ছিল ওদের 29,260 টাকা, তার থেকে 11,704 টাকা ওরা
ওই কাজের অনুপাতে ভাগ করবে, তাহলে বাকি লাভ এইটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাই। সেটা কত হয় দেখতে পাচ্ছি, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 1 আছে কত হলে 6 হবে, 6 হলে, তাই 1 আছে কত হলে 6 হবে, 5 হলে, তারপরে এখানে রইলো 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতে থাকে আমাদের 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 9 হবে, 7 হলে হাতে থাকে না কিছু, তাহলে এই জায়গায় থাকে 1, 17,556 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু বাকি থাকে, তাই না? তাহলে আমি আরেকবার মুছে দিয়ে এটা পরিষ্কার করে লিখছি, 17,556 টাকা, 17,556 টাকা হলো। তাহলে এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে? এই টাকাটা ভাগ হবে 3:2:2 অনুপাতে, এই যে কাজের অনুপাতে। আর এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। সেটা কি? 12:15:11। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো একবারে অঙ্কটা আমরা কিভাবে করছি ভালো করে মন দিয়ে দেখো, এতক্ষণ যতক্ষণ করলাম সবগুলো মন দিয়ে দেখো, এরপরে একবারে কিভাবে অঙ্কটা করব সেটা এবার তোমাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সাইডে লেখার দরকার হয় না, যেটা আমি এই যে মুছে দিলাম, কিন্তু আমি এই জায়গায় লিখছি কেন? তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। 3:2:2, আর এটা হচ্ছে 12:15:11। আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু লিখবে না, তোমরা মাইন্ডেই করবে। দেখো আমি করি, প্রথম বন্ধু মোট টাকা পাবে। কিভাবে করি দেখো, এই যে টাকাটা রয়েছে 11,704 টাকা লিখলাম, 11,704 টাকা। এর মধ্যে প্রথম বন্ধু কত ভাগ পাবে? 3 ভাগ পাবে, লিখলাম। বাই ওখানে মোট কত ভাগ রয়েছে? 3 আর 2 5 আর 2 7, 7 লিখলাম। এই টাকার অংশ হয়ে গেছে। এবার দ্বিতীয় টাকা, এই জায়গায় তো প্রথম বন্ধুর টাকা রয়েছে, এই জায়গায় মোট কত টাকা রয়েছে? 17,556, 17,556। এই টাকার থেকে প্রথম বন্ধু কত ভাগ পাবে? 12 ভাগ পাবে, তাই যে 12 লিখলাম। ভাগ মোট কত ভাগ রয়েছে? 12 আর 15 27, 27 আর 11 38, এই জায়গা 38 ভাগ রয়েছে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এবার আমরা কাটাকাটি করি। একটা কাটাকাটি করলে বাকিগুলো তো চুরি করে লেখা যায়, কোনো অসুবিধা হয় না, তাই না? তাহলে এবার আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। দেখো কিভাবে কি কাটছি, মন দিয়ে কিন্তু দেখবে, একদম কোনো ডিস্টার্ব করবে না, খুব সহজ জিনিস। করছো তো তোমরা? লেখা হয়েছে? তোমরা লেখা হয়ে গেলে কমেন্টে জানাও, আমি লিখছি তারপর। তাহলে দেখো এই জায়গায় রয়েছে আমাদের 7 দিয়ে এটাকে কাটছি, 7 দিয়ে এটাকে কাটলে হয় কত? 7 × 7, হাতে কত থাকে? 4, 47, তাহলে 6 7 42 হলো। তাহলে হাতে কত থাকে আবার? 5, 50, 7 7 49, 1 14, 7 2 14। যে এইভাবে কাটতে পারো সে করো, আর যে কাটতে না পারো সেইভাবে ভাগ করে নেবে। 11,704, 7 × 7, এই জায়গায় 4 থাকে, 47, 6 7 42, এই জায়গায় 5 থাকে 50, 7 7 49, আর এই জায়গায় 1 থাকে 14, 7 2 14। এইভাবে করে নেবে, ঠিক আছে? যারা পারো না তারা এইভাবে করে নেবে, যারা ওই জায়গায় করতে পারো তারা করে নেবে, কোনো অসুবিধা নেই। যেভাবেই করো, তোমার মূল কথা হচ্ছে অঙ্কটা আমার সমাধান করতে হবে। এবার দ্বিতীয়টা কাটাকাটি করি। দেখো 38 দিয়ে আমরা যদি এই জায়গায় না কেটে আমরা 19 দিয়ে কাটার চেষ্টা করি, তাহলে 19 2 হয় 38, 19 দিয়ে এটাকে কাটছি, তাহলে 19 দিয়ে যদি আমি এটাকে কাটি, দেখো কত হবে? প্রথম 9 19, 19 দিয়ে কাটলে পরে এই যে এটাই আমরা এই জায়গা ভাগ করে নিই, তাতে সুবিধা হবে, তাহলে তোমরাও বুঝতে পারবে, আমার সময়ও কম লাগবে। দেখো 38 দিয়ে আমি একদম ডাইরেক্টই, তাহলে যখন এই জায়গায় ভাগ করছি তাহলে ডাইরেক্ট ভাগ করব, তাই না? তাহলে দেখো প্রথম আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 4 বার যাবে, তাহলে 4 8 32 2, হাতে থাকে আমাদের কত? নাকি 3, 3 4 12 আর 3 15, তাহলে এই জায়গায় থাকে 3, আর হাতে কিছু থাকে না, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, ওকে 5 নামালাম। এবার দেখতে পাচ্ছি এটা 4 5 6 বার যাবে, তাহলে 6 যদি এখানে আমি বসাই, 6 8 48 এর 8, হাতে কত থাকে? হাতে থেকে 4, 3 6 18, আর 4 18 আর 4 হয় 22, তাহলে 5 আছে কত হলে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে থাকে আমার 1, 2 এর একে 3, 3 তিলে মিলে গেলে 0। এবার রইলো এই জায়গা 7, 6 নামালাম, তাহলে আমি দেখতে পাচ্ছি 38 দুগুণই কিন্তু 76 হয়, তাহলে মিলে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট যদি 38 দিয়েই কেটে দিই, ডাইরেক্ট যদি আমি 38 দিয়ে এটাকে কাটি, তাহলে কত হবে? এখানে 38 দিয়ে কাটলে 462 হবে, ওকে। তাহলে একটা করলে বাকিগুলো তো চুরি করেই লিখে দেওয়া যায়। তাহলে দেখো প্রথম বন্ধু কাজের জন্য কত টাকা পেল? এই অংশ, আর মূলধনের জন্য এই অংশ পেল, তাই না?
তাহলে মোট কত টাকা পেলো সেটা এবার আমরা একটু হিসাব করি। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 3 দিয়ে এখানে গুণ করলে 3 7 21, হাতে থাকে আমাদের কত? হাতে থাকে আমাদের হচ্ছে 2। 3 6 18 আর 2 20 শূন্য, হাতে থাকে আমাদের 2, 3 অক্ষে 3 আর 2 5। এই টাকা পেলো প্রথম বন্ধু আমাদের কাজের জন্য। আর 12 দিয়ে যদি এখানে গুণ করি, 12 দুগুণ 24 4, হাতে থাকে আমাদের 2, 6 বারং 72 আর 2 74 4, হাতে থাকে 7, 4 বারং 48 আর 7 হয় 55। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই কিন্তু আমাদের কাজ হলো যেটা প্রথম বন্ধুর, তাই না? তাহলে প্রথম বন্ধু এবার মোট কত টাকা পেয়েছে দেখো, যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে আমরা পাবো, এই জায়গায় একটু এরকম লিখতে হয়, এরকম ব্র্যাকেট দিয়ে জায়গা টাকা লেখো, তাহলে এই জায়গাও টাকা লেখো। তাহলে দেখো এবার যদি যোগ করি 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 5 আর 1 এই 4 আর 1 5, 5 আর 1 6, কি হলো 4 আর 6 যোগ করলে 10 শূন্য, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 1 6, এই জায়গা 5 বসে গেল আর 5 আর 5 10। তাহলে প্রথম বন্ধু মোট এত টাকা পেয়েছে। দেখো এটা একবারে বেরিয়ে গেল, কিন্তু তাহলে বেশি ভাষা লিখতে হবে না, নাহলে অন্যভাবে যদি করি তাহলে কাজের জন্য এত টাকা পাবে আলাদাভাবে বের করলাম, তারপর মূলধনের জন্য এত টাকা পাবে আলাদাভাবে বের করলাম, তারপরে মোট কত টাকা পাবে আলাদাভাবে বের করলাম। প্রচুর লাইন লিখতে হবে, অত লাইন কেন লিখবো আমরা? এত লাইন লেখার কোনো দরকার নেই, ইজিলি এইভাবে বের করে নিলাম আমরা। একই প্রসিডিওরে দ্বিতীয় বন্ধুটাও আমরা বের করবো এখন। তাহলে দ্বিতীয় বন্ধু মোট টাকা পাবে, এগুলো দ্রুত হয়ে যাবে এখন আর, ওই কারণ আগেরটা ভাগের সময় আমাদের সময় গিয়েছে, তাহলে এটা দ্রুত হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু মোট টাকা পাবে, মোট টাকা পাবে। তাহলে দেখো দ্বিতীয় বন্ধু আমাদের 11,704 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত ভাগ পাবে? 2 ভাগ পাবে, তাই না? ওটা কাজের জন্য, কিন্তু এই যে 2/5 অংশ এটা কিন্তু কাজের জন্য, যেন মনে থাকে। তাহলে 2 ভাগ পাবে, তাহলে এই জায়গায় 2 দিলাম, আর নিচে মোট 7 ভাগ ছিল ওখানে। তারপর রয়েছে 17,556 টাকা, এই জায়গা থেকে দ্বিতীয় বন্ধু কত ভাগ পাবে? 15 ভাগ পাবে। এই যে 15 সাইডে আমি গুণ করলাম, আর এখানে মোট ছিল 38 ভাগ, হলো? তাহলে এবার কাটাকাটি করি, 7 দিয়ে যদি এটাকে কেটেছিলাম, কেটে আমরা পেয়েছিলাম 16,72, এই যে চুরি করে লিখলাম, এখান থেকে চুরি করে লিখেছি। 38 দিয়ে এটাকে কাটলে হয়েছিল 462। তাহলে 2 দিয়ে যদি এখানে গুণ করি, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, হাতে থাকে 1, 6 দুগুণ 12 রাখে 13, হাতে থাকে 1, 2 দুগুণ 4 রাখে 5, হলো? প্লাস এখানে আমাদের রয়েছে কত? এই ওটা ভুল করলাম না, সবাই মত দিলে কেন? এটা তো ভুল হয়ে গেল, গুণ ভুল হয়ে গেছে তো, তাই তো ভাবছি এটা বেশি হয়ে গেল কেন। দেখো এই জায়গা কি হয়েছে, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 14 4, হাতে থেকে 1, 6 দুগুণ 12 রেখে 13, 2 অক্ষে 2 আর একে 3, তাহলে 3344 টাকা। গাধা কোথাকার, কেউ বলে না আমি ভুল লিখেছি, বলবে তো সেটা। তাহলে এই জায়গা রইল 15 দুগুণ 30 শূন্য, হাতে থাকে 3, 6 15 90 আর 3 93, 3 হাতে থেকে 9, 4 15 60 আর 9 69। তাহলে এই জায়গা থেকে এই টাকাটা পেয়েছে। তাহলে মোটটা কত টাকা পেয়েছে যদি যোগ করে দিই, 4 হলো, 4 আর 3 7, হাতে থাকে কিছুই না, 6 আর 3 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 6 আর 3 9 আর 1 10। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে এই টাকা। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা দেখলাম দ্বিতীয় বন্ধুর টাকাটাও হয়ে গেছে। এবার তৃতীয় বন্ধু কত টাকা পাবে সেটা এবার বিচার করার চেষ্টা করি। দেখো তৃতীয় বন্ধুটা বিচার করি। তৃতীয় বন্ধু টাকা পাবে, তৃতীয় বন্ধু মোট টাকা পাবে, মোট টাকা পাবে। কত টাকা পাবে তৃতীয় বন্ধু দেখি আমরা, দেখি কত টাকা পাবে তৃতীয় বন্ধু। দেখো এই জায়গায় ছিল 11,704 টাকা, 2 ভাগ পাবে। তাহলে 11,704-এর 2 ভাগ, 11,704 তার 2 ভাগ পাবে, আর নিচে 7 ভাগ, প্লাস তারপরে রয়েছে কত 17,556, তার পাবে 11 ভাগ, তার পাবে 11,000 ভাগ, 17,556 তার পাবে 11 ভাগ, আর মোট রয়েছে 38 ভাগ। এটা দিয়ে এটাকে কাটলে হয় 16, কত ছিল আমরা চুরি করে লিখি 1672। আচ্ছা দেখো এই জায়গাও তো একই ফাংশনটা রয়েছে, 11,704 গুণ 2/7, এই জায়গাও দেখো 11,704 গুণ 2/7, তাহলে ওইটা চুরি করে ডাইরেক্ট উত্তর লিখে দেবো কিন্তু আমি, ঠিক আছে? তাহলে এই জায়গা 1672 গুণ 2, 1672 গুণ 2 চুরি করে এই জায়গা ডাইরেক্ট আগে লিখিনি, নাহলে পরে ভুলে যাবো। এটা কত হয়েছিল, এই যে গুণ টুন করে 3344 হয়েছিল, তাহলে এই জায়গা সেটা লিখে নিই 3344, তাহলে একটা অঙ্ক সহজ হয়ে গেল। এটা দেখে কাটলে কত হয় সেটাও চুরি করে লিখবো, সেটা কত হয়েছিল 462, 462। তাহলে এবার ওটা গুণ করলে কত হয় আমরা দেখি,
গুণ করলে 11 দুগুণ 22 2 হাতে থাকে 2, 6 11 66 আর 2 68 8 হাতে থাকে 6, 4 11 44, 44 আর 6 কত হয় 50। তাহলে এই জায়গায় পেয়েছে কত 5082 টাকা। তাহলে মোট কত হয় এবার যোগ করি, তাহলে 4 আর 2 6 হয়, হাতে কিছু না, 8 আর 4 12 2 হাতে থাকে 1, তারপরে রয়েছে 3 আর 1 4, আর এই জায়গায় হলো 5 আর 3 8, যোগ করলাম, নরমাল যোগ, যে যেভাবে যোগ করো কোনো অসুবিধা নেই। তাহলে এই যে প্রথম বন্ধু মোট টাকা পেয়েছে এটা, এই যে প্রথম বন্ধু মোট টাকা পেয়েছে এটা, দ্বিতীয় বন্ধু মোট টাকা পেয়েছে এটা, আর তৃতীয় বন্ধু মোট টাকা পেয়েছে এটা। এই যে তিনজনের কে কত টাকা পেয়েছে হয়ে গেল। আরেকবার দেখে নাও অঙ্কটা। প্রথম তিনজনের মূলধনের অনুপাত আমি বের করলাম, বলেছে লাভের 2/5 অংশ ওরা কাজের জন্য নেবে, তাই 2/5 অংশ আমি বের করলাম। তাহলে বাকি কয় টাকা থাকে সেটাও বের করলাম। এই টাকাটা কাজের অনুপাতে আর এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই আমি ওটা সাইডে লিখেছি, ওটা কিন্তু পরীক্ষার খাতায় তোমরা লিখবে না, ওটা তোমরা এখান থেকে দেখে দেখেই করবে কিন্তু, ঠিক আছে। আর এইটা তোমরা যদি পরীক্ষার খাতায় করো তাহলে কিভাবে করবে, এই জায়গায় একটা জাস্ট এই লাইনটা লেখার পরে লিখবে কাজের দিনের অনুপাত, কাজের দিনের অনুপাত, অনুপাত অনুপাত সেটা কত একটু খাতায় লিখে নিতে হয়, 3:2:2, ব্যাস। তারপরে এই জায়গায় যেমন করে এই যে এই টাকা কাজের দিনের অনুপাত আর এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করে দিলাম, তারপরে ধীরে ধীরে হিসাব করে এই যে তিনজনের কাহিনী শেষ হয়ে গেল, কে কত টাকা পেয়েছে। ক্লিয়ার তো? কিন্তু একদম সহজ অঙ্ক ছিল এটাও, শুধু একটু বড় দিয়েছে আর কিছুই না। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, কারণ ক্লাসটা আবার নেক্সট খুব জলদি তোমাদের সামনে আমি নিয়ে আসবো দ্বিতীয় পার্টটা। প্রথম পার্টটা এখানেই শেষ করি, যতটুকু করেছো কোনো অসুবিধা নেই। তোমাদের বাড়ির কাজ আমি 9 দাগটা দিয়ে রাখছি, 9 দাগটা, এই 9 দাগটা তোমাদের বাড়ির কাজ রইলো। কেউ যদি পারো সে কমেন্টে লিখবে যে হ্যাঁ আমি পেরেছি, এবং সে অ্যান্সারটা লিখবে। ওকে, যে পারবে সে কমেন্টে দেখি লেখো অ্যান্সারটা, এটা তোমাদের বাড়ির কাজ রইলো। ওকে, তো আমি পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই তোমাদের সামনে নিয়ে আসবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। তো আমি নোটিশও দিয়ে দেবো যে কবে তোমাদের নেক্সট ভিডিওটা আসছে। চলো দেখা হবে খুব দ্রুত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।